তুমি একটু হরিদাস পালের ইতিহাসটা আমাকে বলো তো, হরিদাস পাল কে ছিলেন সেটা নিয়ে একটু বলো। হরিদাস পাল তো আমার দাদু ছিলেন, এটা হচ্ছে প্রথম কথা। হরিদাস পালের নাতি আমি। সবার প্রায় একটাই কথা আছে, প্রথম দিকের দিনগুলোতে খুব স্ট্রাগল ছিল, সেলসের আনাটা একটা শক্ত কাজ ছিল। যখন শুরু করলে জায়গাটা নেবার কতদিন বাদে শুরু করলে, এবং সেলস বুম করা বা মানুষের কাছে পৌঁছানো, সেটা কিভাবে হলো? সত্যি কথা বলতে প্রচুর এখানে কিন্তু লড়াই করতে হয়েছে। তোমার ব্র্যান্ড বা ব্র্যান্ডগুলো বলতে হবে, কারণ বেশিরভাগ মানুষ যদিও ভূতের রাজা দিলবরের ওনার হিসাবে বা প্রতিষ্ঠাতা হিসাবেই তোমাকে চেনে, বাট স্টিল আরও বেশ কিছু ব্র্যান্ড তুমি ওন করছো যেগুলো যথেষ্ট তার সেগমেন্টে পপুলার। বাট যেহেতু যেটা দিয়ে তুমি পপুলার বা যেটা সব থেকে পপুলার সেটা দিয়ে শুরু করি। ইনফ্যাক্ট তোমার ড্রেসেও লেখা রয়েছে ভূতের রাজা দিল বর। এই ভূতের রাজা বর দিল কবে? মানে শুরু তুমি 17-18 বছর আগের কথা বলছিলে, কিন্তু আমি স্টিল আর একটা কথা বলছি যে এই নামটা তোমার মাথায় এলো কি করে? যে একটা রেস্টুরেন্টের নাম, আমরা যখন রেস্টুরেন্ট করতে যাই তখন ভাবি যে এই নাম দেবো ওই নাম দেবো, কিন্তু কোসমিন কালেও ভূতের রাজা দিল বর এটা মাথায় আসবে না। এইটা কিভাবে হলো তুমি আমাকে একটু বলো। ঘটনাটা হচ্ছে মানে আমাদের যৌথ পরিবার, তো সেখানে সবাই মিলে আমি দেখেছি ছোটবেলায় খাওয়া দাওয়া হতো কাঁসার থালাবাটি গ্লাসে, আর নানা ধরনের আইটেম আমাদের বাড়িতে হতো। তো এই যে খাওয়ার দাওয়াগুলো হতো আমার মাথায় সবসময় এটা ঘুরতো, কারণ আমি ছোটোবেলায় এরম মা বাবার হাত ধরে এরম একটা বাঙালি রেস্টুরেন্টে গেছিলাম, যে এই খাবারগুলোই দেখেছিলাম। তো আমার মাথায় ঘুরতো যে এরম যদি একটা রেস্টুরেন্ট যদি আগামী দিনে করতে পারি তাহলে কেরম হয়। তো সেই উদ্দেশ্যে জায়গা খুঁজতে বেরিয়েছিলাম। জায়গা খুঁজতে বেরিয়েছিলে? হ্যাঁ, জায়গা খুঁজতে বেরিয়েছিলাম। খুঁজতে খুঁজতে পাটুলি, যেখানে পাটুলি ফায়ার ব্রিগেড আছে, ওখানে একটা জায়গা দেখলাম যে প্রমোটিং হচ্ছে। আমার সাথে আমার এক বন্ধু ছিল, তাকে বললাম দেখতো এটা হবে কি না জায়গাটা, একটা গ্রাউন্ড ফ্লোরের জায়গা। তো ও খোঁজ খবর নিল, একটা ফোন নাম্বার ওখানে ছিল, ফোন নাম্বার নিয়ে ওখানে ফোন করা হলো। তাও কত বছর আগে এটা শুরু? এটা হচ্ছে আমাদের ভূতের রাজা হলো 21 বছর, মানে 21 বছর আগের ঘটনা এটা। তো আমি ভেবেছিলাম যে ওই যে জায়গাটা 2004-05 2005, হ্যাঁ। তো ওই জায়গাটার দাম আমার মনে হয়েছিল যে 18-19 লাখ টাকা হবে, কারণ একটা গ্রাউন্ড ফ্লোর অত বড় একটা জায়গা। তো সেইখানে ওই যে ডেভেলপ করেছিল তার সাথে ফোনে কথা বললো হ্যাঁ ঠিক আছে আসুন, ওটা খালি আছে, আপনাদের দেওয়া যাবে। তার পরের দিন আবার গেলাম, তো একটা ফাইনাল হলো। তো কত টাকা বলছে? 5 লাখ টাকা দেবেন। বললাম 5 লাখ টাকা? আমি ঠিক শুনছি তো? হ্যাঁ, বললো না 5 লাখ টাকাই দেবেন। আমি বললাম বাবা, এ তো ভূতের রাজা বর দিল দেখছি। হ্যাঁ, এই যে মুখ থেকে বেরোলো ভূতের রাজা বর দিল, সত্যি এটা ভূতের রাজা দিল বর, এরকম একটা ব্যাপার হয়ে গেল। কারণ পাশেই আছে সত্যজিৎ রায় ইনস্টিটিউট, আর তার পাশেই হচ্ছে সত্যজিৎ রায় পার্ক, আর মুখ দিয়ে আমার বেরিয়ে আসলে ভূতের রাজা দিল বর এত কম রেটে। তো সেখান থেকেই ভূতের রাজা দিল বরের শুরু। ওখানেই শুরু তোমার? ওখান থেকেই শুরু, পাটুলি থেকে ভূতের রাজা দিল বর প্রথম শুরু 2005-এ। ওকে ওকে ওকে, আমি এবার একটা জার্নির দিকে আসি। সেটা হচ্ছে যে দেখো দেখো, মানে প্রথম রেস্টুরেন্ট হলে যে জিনিসগুলো থাকে, যে আমি মানে নিজের কাজের সূত্রেও বহু রেস্টুরেন্ট ওনারের সাথে যেহেতু কথা বলেছি, সবার প্রায় একটাই কথা যে প্রথম দিকের দিনগুলোতে খুব স্ট্রাগল ছিল, সেলসের আনাটা একটা শক্ত কাজ ছিল। তোমাদের ক্ষেত্রে এরম জার্নিটা, মানে যখন শুরু করলে, জায়গাটা নেবার কতদিন বাদে শুরু করলে, এবং সেলস বুম করা বা মানুষের কাছে পৌঁছানো, সেটা কিভাবে হলো? ঘটনাটা কি জানো তো, মানে একটু পেছনে যেতে হবে। তো এই ভূতের রাজা দিল বর খোলার আগে 1999 সালে আমি বাবরচির রেস্টুরেন্ট একটা খুলি। আচ্ছা, ওটা আগে? হ্যাঁ, ছোট্ট একটা জায়গা, ধরো 1-150 স্কোয়ার ফিটের মধ্যে একটা, মানে টেক অ্যাপে কাউন্টার, রেস্টুরেন্ট নয়, আমরা খুলি। সেটা হচ্ছে সেখানে মাল্টি কুজিন পাওয়া যেত, রোল, চাইনিজ, বিরিয়ানি, মোগলাই সবই পাওয়া যেত। তো ওইটা আমি করেছিলাম, মানে একটা চ্যালেঞ্জটা কি, সেটা হচ্ছে যে আমার রিলেটিভ, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা যারা সবাই ছিল, প্লাস আমার স্কুলে যারা টিচাররা ছিলেন, তারা সবাই বলতো যে বড়লোক বাড়ির ছেলে তো,
সোনার চামচ মুখে দিয়ে জন্মেছিস, লেখাপড়া করে কিছু হবে না, বাপ ঠাকুরদার পয়সা ধ্বংস করবি। তো এরকম একটা ব্যাপার ছিল, কারণ আমার দাদু বিখ্যাত একজন ব্যক্তি ছিল, হয়তো নাম শুনে থাকবে, হরিদাস পাল। আমি কিন্তু হরিদাস পালের নাতি, আচ্ছা। ঠিক আছে। আর আমার বাবাও খুব বিখ্যাত একজন ব্যক্তিত্ব ছিলেন, উনি ছিলেন ক্যালকাটা হাইকোর্টের অ্যাডভোকেট। আচ্ছা, প্লাস আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেটা হচ্ছে, ফ্যামিলি একটা বিজনেস আছে, সেটা হিন্দুস্তান সুইটস। তো সেই পরিবারের ছেলে আমি, তো আমি সুতরাং একবার একটু থামিয়ে জিজ্ঞেস করি, ওই যে বলে না যে কে আমার হরিদাস পাল রে, সেই হরিদাস পালের আমি নাতি সেই তুমি? হরিদাস পালের নাতি আমি। আচ্ছা, তুমি হরিদাস পালের নাতি। তা আমরা তো ছোটবেলা থেকেই একটু বাড়িতে অ্যাটিটিউড নিলে বলতে হয় কে আমার হরিদাস পাল এসছে। তুমি একটু হরিদাস পালের ইতিহাসটা আমাকে বলো তো, হরিদাস পাল কে ছিলেন সেটা নিয়ে একটু বলো। হরিদাস পাল তো আমার দাদু ছিলেন, এটা হচ্ছে প্রথম কথা। হরিদাস পালের নাতি আমি। তো যেই জিনিসটা দেখেছি, মানে ছোটবেলায় তো দেখেছি, তো দাদুর কিন্তু প্রচণ্ড দাপট ছিল আর কি, যে রাস্তা দিয়ে যখন নাকি উনি যেতেন বা হাঁটাচলা করতেন বা লোকের সাথে যে কথাবার্তা বলতেন, যে হরিদাস পালকে সত্যি বোঝা যেত। তো আবছা আবছা মনে পড়ে দাদুর এরম এই জিনিসগুলো। তো দাদু এতে যেতেন, এই আমাদের একটা কর্মস্থান ছিলেন এডবি বাস স্ট্যান্ডের ওখানে একটা ছিল, সেখানে যেত, চারপাশে সব লোকজনরা বসে থাকতো, দাদু একটা লাঠি নিয়ে আচ্ছা। বসে থাকতো, দিয়ে একটা ওই সভার মতো হতো, এগুলো দেখেছি ছোটবেলায়। তো এই জিনিসগুলো উনি দেখতাম কি আর কি। করতেন অ্যাকচুয়ালি, প্রফেশন কি ছিল না? প্রফেশন তো বিজনেস, এই মানে ব্যবসায়ী। ব্যবসায়ী ছিলেন। হ্যাঁ, কারণ আমরা মানে আমাদের বাড়ি হচ্ছে অবিভক্ত ভারতবর্ষে ওই পারে ছিল। তারপর যখন কি দেশ স্বাধীন হয় আর কি, দেশ স্বাধীনের আগেই এই পারে চলে আসে, এবং পরবর্তীকালে আমরা ওই যাদবপুর অঞ্চলেই থাকতাম। তো সেখান থেকেই আমাদের উৎপত্তি, এবং আজকে আমরা সেই জায়গাতেই আছি। যাই হোক, কে আমার হরিদাস পাল এসছেন। হরিদাস পালের নাতি এসছেন আজকে। তো এই ব্যাপারগুলো ছিল বলে আমাদেরকে সবাই ছোটবেলা থেকে সেই জিনিসটাই বলতো, সোনার চামচ মুখে দিয়ে জন্মেছি, লেখাপড়া করে কিছু হবে না। তো আমার খুব ইচ্ছে ছিল যে নিজের একটা পরিচিতি, যে আমার নামে অন্তত লোকে চিনুক, আমার নামটা লোকে জানুক, চিনুক। তো এই ব্যাপারটা ছিল। তো সেখান থেকেই আমি যখন নাকি ছাত্র, তো তখনই কিন্তু আমি বাবুর্চি রেস্টুরেন্টটা ওপেন করি। ছাত্র মানে তুমি যখন স্কুলে পড়তে না কলেজে আমি পড়তে? কলেজে পড়তাম। আমার স্কুল ছিল সাউথ পয়েন্টে, ওখানে গড়িয়াটা খুব বিখ্যাত একটা ফাস্টফুডের দোকান ছিল, ওখানে খাওয়া দাওয়া করতাম। তো খেয়ে আমার খুব ভালো লাগতো, রোল, বিরিয়ানি, ভর্তা, এগুলো আমার খুব ভালো লাগতো। রেস্টুরেন্ট খুলতে গেলে কিন্তু সবার আগে তোমায় ফুডি হতে হবে। তুমি যদি ফুডি না হও, তাহলে কিন্তু তুমি রেস্টুরেন্ট খুলতে পারবে না, সুতরাং তোমার আগে টেস্ট বুঝতে হবে। তো সেটা আমি ছোটোবেলায় সেই কোর্সটা কমপ্লিট করে ফেলেছিলাম। খেয়ে খেয়ে হ্যাঁ, বিভিন্ন খেয়ে জায়গায়। খেয়ে মোটামুটি আমি এটা কোর্স কমপ্লিট করেছি। তারপরে ওই জিনিসগুলো মাথায় রেখেই আমি কিন্তু বাবুর্চিটা ওপেন করি, টেকঅ্যাওয়ে কাউন্টারটা। এবং তার 2 বছরের মধ্যে বাবুর্চির রেস্টুরেন্ট ওপেন করি, সেটা হচ্ছে কফি হাউসের ঠিক পাশে, যাদবপুর কফি হাউসের ঠিক পাশে আচ্ছা, ওখানে। তো সুতরাং সেই অভিজ্ঞতাটা আমার ছিল, যে আমি একটা বাবুর্চি করেছি, ফাস্টফুড একটা রেস্টুরেন্ট করেছি। মানে তুমি যখন কলেজ স্টুডেন্ট হিসেবে এটা ওপেন করেছিলে, তখন তো মানে স্ট্রিট ফুডে তখন জোম্যাটো সুইগি ছিল না, ওগুলো মানে কিছুই ছিল না। স্ট্রিট ফুডের আলাদা ক্রেজ ছিল ওই একদম street জায়গায়। food, হ্যাঁ। কারণ যেহেতু ইউনিভার্সিটি, যাদব ইউনিভার্সিটি উল্টো দিকে, সেখানে তোমার স্ট্রিট ফুড প্রচুর ছিল ওখানে। ওই ছোট ছোট ওই ঠেলা গাড়িতে করে রোল ফোল বিক্রি হতো। তো আমারটা প্রথম যেটা সাউথ কলকাতাতে হলো, আন্ডার ওয়ান রুফ এতগুলো মাল্টি কুজিন পাওয়া যেত, ছোট্ট রোলের দোকান থেকে শুরু হলো। তো এই অভিজ্ঞতা যখন নাকি ছিল, তখনই আমি চিন্তা ভাবনা করতে পেরেছিলাম যে যদি একটা বাঙালি রেস্টুরেন্ট করা যায়। তো সেখান থেকেই উৎপত্তি, ভূতের রাজা দিল বর, ওখান থেকে পেলাম, এবং ওখান থেকেই শুরু করলাম যে ভূতের রাজা দিল বরের রেস্টুরেন্ট। তো এই অভিজ্ঞতা নিয়ে শুরু ওখানে। এবার ওই যে শুরুটা হলো, শুরুর পর রেসপন্স কেমন ছিল? সত্যি কথা বলতে প্রচুর এখানে কিন্তু লড়াই করতে হয়েছে, কেননা তখন জামানাটা হচ্ছে মেনলি হচ্ছে রোল, চাইনিজ, বিরিয়ানি। বিরিয়ানির জামানা সবসময় ছিল, প্রচুর লোকে বিরিয়ানি খেত। বাঙালি আনাটা খুব একটা সেইভাবে রেসপন্স করেনি। একটাই কথা, মানে বাড়িতে বসে মাছ ভাত খাচ্ছি, আবার রেস্টুরেন্টে কেন খাবো? তো এই ব্যাপারটা ছিল। তো অনেক রেস্টুরেন্টে গেলে একটা অন্যরকম কিছু খেতে অন্য হবে। কিছু খেতে হবে, মাছ ভাত কেন খাবো? তো চিন্তা করে দেখো যে 2005-এ ভূতের রাজা দিল বর একটা পাটুলির ওই কোনায় একটা রেস্টুরেন্ট হলো। এই স্ট্রাগলটা চলছিল। একসময় ভাবছিলাম বন্ধ করে দিতে হবে বোধহয়, কারণ সেল সেরকমভাবে হচ্ছিল না। এক এক দিন হয়েছে শুধু একটা ডাল বিক্রি হয়েছে 250 টাকা দিয়ে,
ঠিক আছে, গোটা দিন হ্যাঁ গোটা দিন একটা ডাল একটা ভাত এই দিয়ে শুধু সেল হয়েছে। মানে একটা দুটো কাস্টমার? হ্যাঁ একটা দুটো কাস্টমার। কত সিটার ছিল প্রথমটা? ওইটা ছিল কত 30-এর মতো। 30 সিটারে একজন দুজন হ্যাঁ, কাস্টমার একজন আসা? দুজন কাস্টমার। আর এটা হচ্ছে ডেড এন্ড, মানে ওটা ভূতের রাজা দিলবরের মোড় নামেই পরিচিত। মানে নামটা খুব বিখ্যাত হয়েছিল কিন্তু সেলের দিকে বিখ্যাত হয়নি তখনও। আচ্ছা, হ্যাঁ, মানে এই ফেসটা কতদিন চলেছিল তোমাদের? এই ফেজটা চলেছে 2019 অবধি, বুঝলে, 2019 অবধি আমি লড়াই করছি। ওদিকে ধরো বাবরচি আমি অনেকগুলো ব্রাঞ্চ অলরেডি তখন হয়ে গেছে, কিন্তু ভূত নিয়ে আমার সেরকম মানে কিছু বাবরচি হচ্ছিল থেকে না। যে ব্যাকআপটা আছে ওটাতেই চলছে। হ্যাঁ। একটা তোমার সুবিধা হয়েছিল আমার, যেটা শুনে মনে হচ্ছে যে যেহেতু জায়গাটা তোমার নিজের ছিল, রেন্ট দিতে হচ্ছিল না, সেইটা একটা তোমার। না, রেন্ট আমার কাছে সব করে দিতে হচ্ছিল, কোনোটাই আমার জায়গা নয়। না, তুমি যে বললে 5 লাখ টাকা দিয়ে কিনেছিলে। না, 5 লাখ টাকা দিয়ে যেটা আমি বাবরচির কথা বলছি। আচ্ছা, না আমি বলছি ভূতের রাজার না, ক্ষেত্রে। ভূতের রাজা দিল পর ওইটা, হ্যাঁ ওটা 5 লাখ টাকা দিয়ে আমি নিয়েছি। ওইটা রেন্ট দিতে ওটা হচ্ছিল না, রেন্ট ওইটা দিতে একটা হচ্ছিল না। ওইটা একটা তোমার একটা হ্যাঁ, বড় ওটা আমার প্লাস সুবিধা। পয়েন্ট ছিল। কিন্তু আমার বাকিগুলো সব ওটা রেন্টেড। কেআইটি মার্কেটে ওটা ছিল, ওখানে রেন্ট দিতে হতো। রেস্টুরেন্টও কেআইটি মার্কেটে ছিল, সেখানেও রেন্ট দিতে হতো। কিন্তু তখন বাবরচি মেনলি ভূতকে টানছিল, সেলটা বেসিক্যালি সেটা টানছিল, বেসিক্যালি যে তোমাকে এখানে ব্যাকআপ দিয়ে চালাতে হবে। ব্যাকআপ দিয়ে চালাতে হচ্ছিল। 2019-এ আমরা কি করলাম, যাদবপুরে কেপিসি হসপিটাল আছে, তার পাশে একটা জায়গা পেলাম। তো ওই জায়গাটা আমি মনে হলো যে যদি ভূতের রাজা দিলবরকে এখানে নিয়ে আসি তাহলে মনে হয় ভালো হবে, কারণ অত দূরে লোক পৌঁছচ্ছিল না। আর তখন একটু বাঙালিয়ানা দেখছিলাম ক্রেজ বাড়ছিল। তখন বিখ্যাত বিখ্যাত কয়েকটা বাঙালি রেস্টুরেন্ট অলরেডি মার্কেটে বেশ ফ্লারিশ করছে। আয়না তাহলে একটু ট্রাই করে দেখি, একটু যাদবপুরে একদম সামনে নিয়ে আসি কি হয়। তো 2019-এ প্রথম আমরা ভূতের রাজা দিলবর যাদবপুরকে নিয়ে আসলাম, এবং ভূত ভগবানের এবং কাস্টমারদের আশীর্বাদে দেখলাম প্রথম দিন থেকেই ভালো রেসপন্স করলো। একটা ফ্লোর আমাদের ছিল, তো রেসপন্স যখন নাকি ভালো হচ্ছে তো হঠাৎ আমাদের কাছে এরকম অফার আসলো যে চন্দননগরে যদি একটা ভূতের রাজা দিলবর হয় কেরম হয়। তাহলে ভালোই হয়, খারাপ তো কিছু হয় না, তো করাই যেতে পারে। তো চন্দননগরে আমরা গেলাম, কাজকর্ম শুরু করলাম, কিন্তু সেই টাইমেই করোনা শুরু হয়ে গেল। তো ওই করোনার মধ্যে দিয়ে সব দোকান বন্ধ হয়ে গেল, লকডাউন শুরু হয়ে গেল। আমাদের যাদবপুরের নতুন ভূতের রাজা সেটাও বন্ধ। চন্দননগরে মাঝে মাঝে কাজ হচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে। আচ্ছা, চন্দননগরটা তোমাদের সেকেন্ড আউটলেট? সেকেন্ড আউটলেট। আচ্ছা, আমি ভাবতাম ওটা অনেক পরে, বাট স্টিল মানে চন্দননগর ওয়াজ ভেরি ফেমাস ওই সময়। হ্যাঁ হ্যাঁ, এবং আমার এখনো মনে আছে, আমি প্রথমবার আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বলছি, আমি প্রথম ভূতের রাজা দিলবর চন্দননগরেই যাই। হ্যাঁ তার একটা বড় কারণ হচ্ছে আমি ওই সময় একটা বাইক কিনেছিলাম, যে বাইকটা এইখানে কোথাও সার্ভিস হতো না। ওই হোন্ডা সিবিআর, ওটা হুগলিতে একটা সার্ভিস সেন্টার ছিল, সেখানে আমাকে সার্ভিস করতে যেতে হতো। তা আমি সকালবেলা ওই সার্ভিস সেন্টারে লাইন পড়তে বলে তখন আমি বাইকটা নিয়ে যেতাম, দিয়ে ফিরতাম। তো ফেরার পথে আমার খাবো খাবো কোথায় 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 বলে আমি ফার্স্ট ভূতের রাজায় ঢুকেছিলাম। এবং আমার প্রথম এক্সপিরিয়েন্সটা একটু অদ্ভুত, কারণ আমি একা গেছি। এবার দেখছি বাকি যে সমস্ত কাস্টমাররা আছে তাদেরকে বলছে হাতে হাতে দাও তালি, তবে আসবে ভূতের তালি। এবার আমাকে বলছে স্যার আপনাকে তো বলতে পারবো না, আমার সাথেই তালি দিন, ঠিক আছে? তা আমি ওয়েটারের সাথেই তালি দিয়েছিলাম। আমাকে বলছে হাতে হাতে দাও তালি, আমি তালিটা কার সাথে দেবো? বলছে স্যার আমার সাথেই দিন। তো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট টাইম। যাই হোক, চন্দ্রনগরটা খুব সুন্দর ডেকোরেটেড করে আর কি করা হয়েছিল, অ্যান্ড খুব ভালো রেসপন্স ছিল সেই সময়। খুব ভালো response। এখনো আছে হয়তো, মানে ওখানে তো মানে ওয়েটিং ছাড়া কেউ ডিরেক্ট ওখানে ঢুকতে পারতো না ওই সময়। আর ওইটা খুব ভাইরাল হয়েছিল, ওই হাতে হাতে দাওতালি তবে আসবে। আচ্ছা, এইটা কি তোমরা যাদবপুর থেকেই করেছিলে হাতে হাতে? হ্যাঁ, এটা যাদবপুর থেকেই। কেননা মেনলি আমাদের যে স্টোরিটা, যেটা ভূতের রাজা দিলবরের যে কনসেপ্ট, সেটা কি সত্যজিৎ রায়ের থেকে এসছে। গোপিকা অ্যান্ড বাঘাবাইন সিনেমা আমি ছোটোবেলায় দেখেছিলাম, এবং আমার খুব ভালো লেগেছিলো এই সিনেমাটা। এই যে ভূত এসে বর দেয়, হাতে তালি, যে ব্যাপারটা আসলো ভূতের বর থেকেই তো আসলো। তো এটা কিন্তু ছোটোবেলায় আমি এটা ভিজুয়ালাইজ করতাম যে এরকম যদি সত্যি আমাদের লাইফে যদি কেউ আসতো, কেউ যদি থাকতো, যা ইচ্ছা আমাদের পূরণ করতো। তো আমরা ওটা চালু করেছিলাম, কেননা যখন নাকি 3টে বর তো পেয়েছিল গোপী বাঘা, হাতে তালি দিলেই খাবার পাওয়া যায়, হাতে তালি দিলে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে,
গান গাইতে পারে, যে ব্যাপারগুলো ছিল। তো তিনটেই আমরা এখানে ইমপ্লিমেন্ট করেছিলাম। তো আমাদের মেনই হচ্ছে যখনই কোনো থালি যাবে তখনই আমাদের কাস্টমারের সাথে ওই হাতে হাত দেওয়া থালি তবে আসবে ভূতের থালি, সেটা টিল ডে এখনো অবধি আছে। তারপরে যে গান গাওয়ার যে ব্যাপারটা, ওখান থেকে হচ্ছে শুন্ডি রাজার রাজদরবার, যেটা গোপীবাঘা বর পাওয়ার পরে শুন্ডিতে গেছিল সে রাজাকে খুশি করার জন্য। আমাদের থিমের কিন্তু শুন্ডি রাজার রাজদরবারও আছে, সেখানে গানেরও ব্যবস্থা করা হচ্ছে। কেউ যদি মনে করে যে সে গান গাইতে চায় সে গান গাইতে পারে। এই 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 যে চন্দননগরটা যখন তোমার কোভিড টাইমে চলছে তখন মানে কতদিন লেগেছিল ওটা কমপ্লিট করতে? কারণ ওটা খুব সুন্দর ডেকোরেট করা হয়েছে, কথাটা মানে ছোট জায়গা হলেও খুব ছোট, সুন্দর। হ্যাঁ, মাস 3-4 তো লেগেছিলই। এবং সেই সম্পর্কে একটা বলি, তো যখন এই কোভিড ব্যাপারটা চলছে, চন্দননগরে কাজ চলছে, তখন কিন্তু আমি নিজেও অসুস্থ, আমারও তখন করোনা হয়েছে, আমি শোয়া। তো কি কাজকর্ম হচ্ছে না হচ্ছে, তখন ওই মোবাইলে কথা হতো, Video call-এ। মোবাইলে ছবি আসতো, সেই ছবি দেখে দেখেই হতো। আগস্ট মাসে ওটা ওপেন হয়েছিল চন্দননগর। কুড়ি। হ্যাঁ, আগস্টে ওটা ওপেন হলো, এবং ওপেন করার পর তো তুমি নিজেও জানো এটা হিউজ রেসপন্স হয়েছিল। এবং তুমি দেখো, মানে এটাও একটা ভূতের বর, আমি বলবো এটা ওয়ান অফ দ্য বিগেস্ট বর। সেটা হচ্ছে করোনার আগে আমাদের একটা ভূতের রাজা দিল বর ছিল। করোনার পরে আজকের দিনে তোমার সাথে যে কথা বলছি, এখন কিন্তু 19টা ভূতের রাজা দিল বর। 10-12টায় আমি নিজেই খেয়েছি হ্যাঁ। তার তো মধ্যে। 19টা ভূতের রাজা দিল বর এত শর্ট টাইমের মধ্যে। এটা ভগবান, ভূত এবং যারা আমাদের কাস্টমার তাদের তো আশীর্বাদ ছাড়া এটা সম্ভব নয়। নাও ইটস আ ভেরি বিগ নেম, হ্যাঁ। ইটস আ ভেরি বিগ নেম। এবং যেটা করোনার পরে যেটা হলো না, সেটা হচ্ছে মানুষ কিন্তু অত রিচ খাবারের দিকে আর গেল না।